আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আমি আব্দুল সত্তার, সহকারী শিক্ষক, পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়, পৌর এলাকা, পটিয়া, চট্টগ্রাম। তোমরা আজকে আমাদের বোর্ডে একটা ছবি দেখতে পাচ্ছ, নিশ্চয়ই তোমরা তাকে চিনো। তিনি আমাদের রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ। হ্যাঁ শিক্ষার্থীরা, আমরা আজকে রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের অষ্টম শ্রেণীর বাংলা বইয়ে তার কবিতাটি হচ্ছে আবার আসিব ফিরি। হ্যাঁ শিক্ষার্থীরা, আজকে আমরা আবার আসিব ফিরি কবিতাটি নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের আলোচনার বিষয়ে আবার আসবে ফিরে লিখেছেন জীবনানন্দ দাশ। এই পাঠটি শেষ করার পর আমাদের শিক্ষার্থীরা যা কিছু করতে পারবে আমরা তা নিয়ে একটু আলোচনা করছি। শিখন ফল, অর্থাৎ এই পাঠ শেষে শিক্ষার্থীরা কি শিখবে। এই পাঠ শেষে শিক্ষার্থীরা কবি জীবনানন্দ দাশ সম্পর্কে বলতে পারবে, কবিতাটি শুদ্ধ উচ্চারণে আবৃত্তি করতে পারবে, এদেশের প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা করতে পারবে, স্বদেশ প্রেমের স্বরূপ বর্ণনা করতে পারবে, নদীমাতৃক এদেশের সাথে মানুষের সম্পর্ক বর্ণনা করতে পারবে। এবার আমরা কবি পরিচিতি নিয়ে আলোচনা করব। তোমরা যারা আমার ক্লাস দেখছো, তোমরা বই খাতা কলম নিয়ে বসো। আমরা এবার কবি পরিচিতির মাধ্যমে মূল পাঠে ঢুকব। কবি জীবনানন্দ দাশ 17 ফেব্রুয়ারি 1899 খ্রিস্টাব্দ, 6 ফাল্গুন 1305 বঙ্গাব্দের শহরে জন্মগ্রহণ করেন। পিতা সত্যানন্দ দাশগুপ্ত, মাতা কুসুম কুমারী দাস। পিতা একজন স্কুল শিক্ষক, মা স্বভাবত একজন কবি। প্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের যিনি কবি জীবনানন্দ দাশ, তিনি ম্যাট্রিক পাশ করেন ব্রজমোহন স্কুল থেকে 1915 খ্রিস্টাব্দে। আইএ পাশ করেন বিএম কলেজ থেকে 1917 খ্রিস্টাব্দে। বিএ অনার্স ইংরেজিতে অনার্স করেন কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে 1919 খ্রিস্টাব্দে। এমএ ডিগ্রি লাভ করেন 1921 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। পেশাগত জীবনে তিনি ছিলেন একজন অধ্যাপক। বাংলাদেশ, বর্তমান বাংলাদেশ এবং ভারতের কলকাতা সহ বিভিন্ন কলেজে তিনি বিভিন্ন সময় অধ্যাপনার কাজে নিয়োজিত ছিলেন। অধ্যাপনার পাশাপাশি তিনি সাংবাদিকতাকেও পেশা হিসেবে গ্রহণ করেছিলেন। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এবার আমাদের কবির সৃষ্টিকর্ম অর্থাৎ সাহিত্যকর্ম নিয়ে তোমাদেরকে জানাবো। আমাদের কবি জীবনানন্দ দাশ কাব্যগ্রন্থ রচনা করেছিলেন। ছোট গল্প, প্রবন্ধ সহ নানা ধরনের গ্রন্থ লিখেছেন। তার কাব্যগুলোর মধ্যে আমরা বলতে পারি ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, সাতটি তারার তিমির, রূপসী বাংলা, বেলা অবেলা কালবেলা প্রভৃতি। উপন্যাস মাল্যবান, সুতীর্থ, প্রবন্ধ, কবিতার কথা। উপাধি কবি জীবনানন্দ দাশকে বলা হয় রূপসী বাংলার কবি। রূপসী বাংলার কবি এই কারণে বলা হয়, এই যে রূপময় বাংলাদেশের বিভিন্ন রূপ, প্রকৃতির রূপ তার কবিতায় চমৎকারভাবে তুলে ধরেছেন বলেই তাকে রূপসী বাংলার কবি বলা হয়। আবার কোন কোন সাহিত্যবিদ তাকে নাম দিয়েছিলেন নির্জনতম কবি, শুদ্ধতম কবি। 55 বছর বয়সী কবি জীবনানন্দ দাশ
22 অক্টোবর 1954, 5 কার্তিক 1361 বঙ্গাব্দে কলকাতায় মৃত্যুর কোলে ঢলে পড়েন। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা কবিতার মূল বক্তব্য জেনে নেব। আবার আসিব ফিরে কবিতাটি কবির রূপসী বাংলা কাব্য থেকে নেওয়া হয়েছে। তোমরা খেয়াল করে দেখো, আবার আসিব ফিরে, এখানে আবার শব্দের অর্থ মূলত কবি বোঝাতে চেয়েছেন মৃত্যুর পরবর্তী সময়ে, অর্থাৎ আবার আসিব ফিরে বলতে কবি মৃত্যুর পরে এই দেশে ফিরে আসার কথা ব্যক্ত করেছেন। এই কবিতায়, আবার আসিবে ফিরে কবিতায় কবি দেখিয়েছেন যে তিনি নিজের দেশকে খুব ভালোবাসেন, প্রিয় জন্মভূমির খুব তুচ্ছ জিনিসগুলো তার দৃষ্টিতে চমৎকার হয়ে ধরা পড়েছে, যে তুচ্ছ জিনিসগুলো আমরা কখনো খেয়াল করেই দেখি না, তিনি সেই তুচ্ছ জিনিসগুলোকে তার কবিতায়, তার সাহিত্যে দারুণভাবে স্থান দিয়েছেন। কবি মনে করেন তার যখন মৃত্যু হবে তখন এই বাংলাদেশের সঙ্গে, বাংলার সঙ্গে তার যে মমতার বন্ধন, সে বন্ধন কখনো ছিন্ন হবে না। তিনি এই বাংলার নদী, মাঠ, ক্ষেত কে ভালোবেসে শঙ্খচিল বা শালিকের ভেসে তিনি এদেশে ফিরে আসবেন। কারণ তিনি জানেন, তিনি বিশ্বাস করেন মৃত্যুর পর হয়তো মানুষ না হলেও, মানুষ হয়ে আর ফিরে আসবে না, কিন্তু তিনি হয়তোবা কাক পাখির রূপে তিনি এদেশে ফিরে আসবেন। আবার কখনো বা বোরের কাক হয়ে কুয়াশায় মিশে যাবেন। এমনও হতে পারে তিনি হাঁস হয়ে সারাদিন কলমির গন্ধে ভরা জলে ভেসে বেড়াবেন। যে কলমির শাকের গন্ধ আমরা কখনো কল্পনাই করি না, খেয়ালই করি না। এমনকি দিনের শেষে যে সাদা বকের দল মেঘের কোল ঘেঁষে নেড়ে ফিরে আসবে, কবি তাদের মধ্যে নিজেকে খুঁজে পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। এভাবে তিনি বাংলাদেশের রূপময় প্রকৃতির সঙ্গে মিশে যেতে চান, মৃত্যুর পর আবারও ফিরে আসতে চান। প্রিয় শিক্ষার্থী, এ পর্যায়ে আমরা কবিতাটির আবৃত্তি শুনব। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তোবা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এ কার্তিকের নবান্নের দেশে। কুয়াশার বুকে একদিন আসিব এ কাটাল ছায়ায়, হয়তোবা হাঁস হব, কিশোরীর ঘুঙুর রহিবে লাল পাই, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি বাংলার নদী, মাঠ, ক্ষেত ভালোবেসে। জলাঙ্গির ঢেউয়ে ভেজা এবং বাংলার এ করুণ সবুজ ডাঙ্গায়, হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো খয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে। রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙাবাই, রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নিড়ে, দেখিবে ধবল বক আমারেই পাবে তুমি ইহাদের ভিড়ে। শিক্ষার্থীরা, এবার আমরা শব্দার্থগুলো জেনে নেব। ধানসিঁড়ি, ধানসিঁড়ি একটি নদীর নাম। ঝালকাঠি জেলায় এই নদীটি অবস্থিত ছিল। বর্তমানে এই নদীর গতিপথ নেই, অর্থাৎ নদীটি এখন মৃত। শঙ্খচিল এক ধরনের সাদা চিল। নবান্ন, নবান্ন শব্দের অর্থ হচ্ছে নতুন ভাত, অর্থাৎ নব যোগ অন্ন, এই শব্দটি সন্ধি সংগঠিত নবান্ন। ঘুঙুর, ঘুঙুর হচ্ছে পায়ের অলংকার, অর্থাৎ নূপুর। ডাঙ্গা
ডাঙ্গা শব্দের অর্থ হচ্ছে উপরে, অর্থাৎ স্থলভাগ। জলাঙ্গি শব্দটি তোমরা একটু দেখো। জলাঙ্গি শব্দটি হচ্ছে সমাস সংগঠিত একটি শব্দ, অর্থাৎ জল ধারণ করে যে নারী তাকে বলা হয় জলাঙ্গি। অর্থাৎ এখানে নদীমাতৃক বাংলাদেশকে কবি বুঝিয়েছেন, অর্থাৎ নদীমাতৃক বাংলাদেশেই তো জল আছে, জলের ঢেউ, জলাঙ্গির ঢেউ কার্তিকের নবান্নের দেশে। অর্থাৎ তোমরা জেনে থাকবে কার্তিক মাসেই, অর্থাৎ হেমন্তকালেই এদেশে নতুন ধান মাঠ থেকে ঘরে আসে, ঘরের ধান তোলা হয়। এই নতুন ধান দিয়ে যে ভাত রান্নার যে উৎসব, কবি কার্তিকের নবান্নের দেশে বলতে সে উৎসবকেই বুঝিয়েছেন। সুদর্শন, সুদর্শন শব্দের অর্থ কোনো সুন্দর মানুষ নয়। সুদর্শন শব্দের অর্থ হচ্ছে গুবরে পোকা। লক্ষ্মী পেঁচা, সুলক্ষণযুক্ত পেঁচা, যে পেঁচাটি বর্তমানে বাংলাদেশে খুব একটা দেখা যায় না। রূপসা, রূপসা হচ্ছে একটি নদীর নাম, খুলনার পাশ দিয়ে এই নদী প্রবাহিত হয়েছে। ঝালকাঠিতেও একটি এ নামে নদী আছে। ডিঙ্গা, ডিঙ্গা শব্দের অর্থ হচ্ছে ছোট নৌকা। অর্থাৎ নদীমাতৃক এ দেশে নদীর এপার হতে ওপারে মানুষকে পারাপারের জন্য যে ব্যবস্থা ইঞ্জিনবিহীন, সেই নৌকাকে বলা হয় ডিঙ্গা। নিড়ে, নিড়ে শব্দের অর্থ হচ্ছে বাসা। এখানে কবি পাখির বাসাকে নিড় বুঝিয়েছেন। ধবল, ধবল শব্দের অর্থ হচ্ছে সাদা। এখানে ধবল মূলত বককে বুঝিয়েছেন, ধবল বক। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা যাব কবিতাটির পাঠ বিশ্লেষণে। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তোবা সংকোচিল শালিকের বেশে। রূপসী বাংলার কবি, তিনি মৃত্যুর পরেও এই বাংলায় তার শৈশবে কাটানো তীরে তিনি আবার আসবেন বলেছেন, মানুষ হয়ে নয়, সংকোচিল বা শালিকের বেশ ধরে। হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে বেশে একদিন আসিব এই কাঁঠাল ছায়ায়। কবি আবার বলেছেন সংকোচিল শালিক অথবা ভোরের কাক হয়ে এই নবান্নের দেশে, কার্তিকের দেশে, কার্তিক নবান্নের দেশে, যে কার্তিক মাসে যে নতুন ধান গড়ে গেলে যে আনন্দ উৎসব হয়, সেই উৎসবের দেশে তিনি এই ভোরের কাক হয়ে ফিরে আসবেন। কুয়াশার বুকে ভেসে একদিন আসিবে কাঁঠাল ছায়ায়। হেমন্ত পরবর্তী ঋতু শীতকালেও কবি কুয়াশার বুকে, কুয়াশায় ভেসে একদিন এই কাঁঠাল ছায়ায় আসার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। হয়তোবা হাঁস হব, কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। হয়তোবা হাঁস হব, কবি আবার নিজেকে কল্পনা করেছেন মানুষ না, হাঁস হয়ে আসা। কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়, কিশোরীর ঘুঙুর, কথাটি একটু বিশ্লেষণের প্রয়োজন আছে। কিশোরীরা যখন আনন্দের সহিত যখন কোনো হাঁস পালে, লালন পালন করে, পশু পাখি লালন পালন করে, তখন তাদের পশু পাখির জন্য তারা কিছু স্পেশাল জিনিস তৈরি করে। এইখানে গুড় হচ্ছে নুপুর, অর্থাৎ এক ধরনের পায়ের অলঙ্কার। অনেক হাঁসের মধ্যে কিশোরীর যে হাঁস, সে হাঁস যদি মিশে না যায়, যাতে মিশে না যায়, সেজন্য কিশোরীরা সে হাঁসের পায়ে গুগুর পরিয়ে দেয়, যাতে গুগুরের আওয়াজে সে তার প্রিয় হাঁসটিকে চিনতে পারে। কবি এখানে সেভাবেই প্রিয় মানুষের পোষা পাখির, প্রাণীর বেশে এই পৃথিবীতে আসতে চেয়েছেন। সারাদিন কলমির গন্ধে ভরা জলে ভেসে ভেসে তিনি বলেছেন যে কলমির শাকের গন্ধের যে গন্ধ, সে গন্ধে তিনি সারাদিন ভেসে থাকবেন মৃত্যু পরবর্তী সময়ে এসেও।
আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে। এভাবেই তিনি বাংলার নদী মাঠকে ভালোবেসে আবার ফিরে আসার প্রত্যয় ব্যক্ত করেছেন। জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এই সবুজ করুণ ডাঙ্গায়। জলাঙ্গি, জলাঙ্গি শব্দটি কিছুক্ষণ আগে আমরা অর্থ বিশ্লেষণে বলেছিলাম, জল অঙ্গে ধারণ করে যে নারী, অর্থাৎ এখানে নদীমাতৃক বাংলাদেশকে বোঝানো হয়েছে। যে শত শত নদীর দেশ, এই নদীর দেশে জলাঙ্গিকে নদীমাতৃক বাংলাদেশকে তুলনা করতেন। জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার এই সবুজ করুণ ডাঙ্গায়। চিরসবুজ এই বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন প্রাকৃতিক প্রতিকূল পরিবেশ আমাদেরকে বসবাস করতে হয়। কবি এই জন্য বলেছেন করুণ, অর্থাৎ আমাদের এই সবুজ বাংলাদেশে প্রায় সময় বিভিন্ন ঝড়, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় হয়। এই ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়ের কারণে কবি এই দেশকে করুণডাঙ্গা বলেছেন। হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে। সুদর্শন, তোমাদেরকে বলেছিলাম সুদর্শন হচ্ছে এক ধরনের গোবর পোকা। হয়তো দেখিবে চেয়ে গোবর থেকেও পোকা উঠছে, হয়তো তোমরা আমাকেই এখানেই দেখবে সন্ধ্যার বাতাসে। তোমরা খেয়াল করে দেখবে কি চমৎকার শব্দ কবি এখানে প্রয়োগ করেছেন, সুদর্শন। হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে। হয়তো কোন এক লক্ষ্মী পেঁচা শিমুলের ডালে ডাকছে কোন মঙ্গল বার্তা নিয়ে। এই দৃশ্য যখন দেখবে, হয়তো খয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে। হয়তো কোনো এক শিশু বাড়ির আঙিনায় যে খয়ের ধান শুকাতে দেওয়া আছে বা রাখা আছে, সেই ধান শিশু উঠানের চারপাশে ঘাসে সেটা চিপছে। হয়তো ওইখানে তুমি আমাকে কল্পনা করতে পারো। রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে। রূপসার ঘোলা জল, বাংলাদেশের বেশিরভাগ নদী খরস্রোতস্বিনী। তাদের স্রোতের তীব্রতার কারণে বিভিন্ন সময় আমাদের বাংলাদেশের বিভিন্ন পাড় ভাঙে। রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে, অর্থাৎ রূপসার ঘোলা জলে যখন কোন এক কিশোর সাদা ছেঁড়া পাল নিয়ে নৌকা বাইবে, তখন সেখানে আমাকে কল্পনা করতে পারো। রাঙা মেঘ সাতটায় অন্ধকার আসিতেছে নীরে, দেখিবে ধবল বক, অর্থাৎ মেঘের কোল ঘেঁষে সন্ধ্যার সময় পাখিরা যখন নিড়ে ফিরবে, বকেরা যখন নিড়ে ফিরবে, আমার এই পাবে তুমি ইহাদের বিড়ে। হয়তো তোমরা আমাকে এই সব, আজকে কবি এখানে যেসব উপাদানের কথা বলেছেন, যেসব প্রাকৃতিক পরিবেশের কথা বলেছেন, যেসব পশু পাখির কথা বলেছেন, এইসব কিছুর মধ্যেই যেন কবিকে ফিরে পাওয়া যাবে। কবি এই কথাটি বোঝাতে চেয়েছেন। প্রিয় শিক্ষার্থীরা, জেনে রেখো আমাদের আবার আসিব ফিরে কবিতায় মোট চরণ সংখ্যা হচ্ছে 14টি। মোট চরণ সংখ্যা 14টি। এই কবিতায় নদীর নাম আছে 3টি, ধানসিঁড়ি, জলাঙ্গি এবং রূপসা। আবার আসিব ফিরে কবিতায় পাখির নাম আছে মোট 6টির, সেগুলো হচ্ছে শঙ্খচিল, শালিক, কাক, হাঁস, লক্ষ্মী পেঁচা, ধবল বক। গাছের নাম আছে 2টি, একটি হচ্ছে কাঁঠাল, অন্যটি শিমুল। শিক্ষার্থীরা, তোমরা খাতায় বাড়ির কাজগুলো লিখে রাখবে। আমি তারপর বলছি জ্ঞানমূলক প্রশ্ন। আবার আসিব ফিরে কবিতাটি কবির কোন কাব্য থেকে নেওয়া হয়েছে? 2 নম্বর প্রশ্ন, লক্ষ্মী পেঁচা কোথায় ডাকে? সুদর্শন শব্দের অর্থ কি? উঠানের ঘাসে শিশু কি ছড়াইছে? কবি কোন সালে মৃত্যুবরণ করেন? অনুধাবন প্রশ্ন, আমার এই পাবে তুমি ইহাদের ভিড়ে বলতে কি বোঝানো হয়েছে? বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে কথাটি বুঝিয়ে লিখো। হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল, শালিকের বেশে, ব্যাখ্যা করো। শিক্ষার্থীরা,
তোমরা বাড়ির কাজগুলো ঠিকভাবে করবে এবং পাঠ্য বই থেকে কবিতাটি আবার পড়ে তোমাদের পড়া শেষ করবে। আমি আশা করছি তোমরা পারবে। এই বলে আমি আমার আজকের ক্লাস শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খোদা হাফেজ।